পদত্যাগ করল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করল বহুল আলোচিত সমালোচিত আসিফ এবং আসসালামু আলাইকুম সবাইকে। ইতিমধ্যে কয়েকটা বিষয় অ্যারাইজ হয়েছে সোশ্যাল মিডিয়াতে যে সকল শ্রেণী পেশার মানুষ হচ্ছে টিএসসিতে ত্রাণ সহায়তা করেছে। এখন এই ত্রাণের টাকা কেন ব্যাংকে রাখা হয়েছে, মানে এটাও একটা বার্নিং কোয়েশ্চেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে শুধু বাজওয়ার্ড। টিএসসির টাকা কেন, ত্রাণের টাকা কেন ব্যাংকে? বলা হয়েছে যে জনগণ এবং সংসদের প্রয়োজন নেই। আমার মনে হয় না এই যে আমাদের যে সংস্কারের কথা আমরা বলছি এটা ছিল এক দফারই অংশ, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এক দফার যে শেষ অংশটা। আমরা তো শেখ হাসিনা সরকারের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে, কিন্তু অভ্যুত্থানের এক দফার যে মূল অংশ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেই ব্যবস্থার বিলোপের জন্য যেই সংস্কারগুলো অত্যাবশ্যকীয় সেগুলো করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই হয়েছে। একটা বিষয় নিয়ে মনে হচ্ছে যে কথা বলাটা প্রয়োজন আসলে, কারণ আমার মনে হয়েছে যে হয়তো আমি যে মেসেজটা দিতে চেয়েছি ওই আমার স্পিচটুকুতে, কিংবা আমি যে জিনিসটি বোঝাতে চেয়েছি সেটি হয়তো বোঝাতে পারিনি, কিংবা সেটি ইচ্ছাকৃতভাবে হয়তো কেউ দু একজন এটিকে অন্যদিকে মিসলিড করতে পারে, কিংবা আমার পুরো ভিডিওটি না দেখে আমি যে জিনিসটি বোঝাতে চেয়েছি সেই প্রপার মেসেজটি আসলে সবার কাছে না যেতে পারে। দেখেন, আমরা যারা ক্রিটিক আছি বা সমালোচক আছি, আমরা অনেকে বলেন যে ভাই আপনারা তো সবকিছুতে সমালোচনা করেন, তবে যখন বিষয়টা সমালোচনার পর্যায়ে যায় তখনই সমালোচনা করি। আর আমাদের সমালোচনার উদ্দেশ্য হচ্ছে ছোটখাটো যে ভুল ত্রুটিগুলো আমরা দূর থেকে অবলোকন করি বা দেখি, সেগুলো যারা যথাযথ কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমরা পৌঁছে দিই, তারা যেন এই সমালোচনাগুলোকে আমলে নিয়ে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার দিকেই তাদের প্রচেষ্টা থাকে। কারণ এই মুহূর্তে বাংলাদেশ স্বাধীন, আমাদের বাক স্বাধীনতা সম্পূর্ণ আমাদেরকে দেওয়া হয়েছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই ভিডিওর শুরুতে আপনারা কিছু অংশ বিশেষ দেখেছেন, ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা বা মূল বিষয়বস্তু কি। তো দর্শক, এই বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছে। তার আগে আপনার কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যদি আমাদের চ্যানেলটিতে এক নতুন থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে বাকি বিস্তারিত অংশগুলো। আসসালামু আলাইকুম সবাইকে। ইতিমধ্যে কয়েকটা বিষয় অ্যারাইজ হয়েছে সোশ্যাল মিডিয়াতে যে সকল শ্রেণী পেশার মানুষ হচ্ছে টিএসসিতে ত্রাণ সহায়তা করেছে। এখন এই ত্রাণের টাকা কেন ব্যাংকে রাখা হয়েছে, মানে এটাও একটা বার্নিং কোয়েশ্চেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে শুধু বাজওয়ার্ড। টিএসসির টাকা কেন, ত্রাণের টাকা কেন ব্যাংকে? এখন দেখেন, আমরা যখন ত্রাণ সংগ্রহ করি এবং ত্রাণের কিন্তু প্রত্যেক দিনের হিসাব কিন্তু উপস্থাপন করা হয়েছে যে প্রত্যেক দিন আজকে কয় টাকা উঠেছে, তারপর দিন কয় টাকা উঠেছে এবং সর্বশেষ দিন কয় টাকা উঠেছে, প্রত্যেক দিনের হিসাবটি কিন্তু প্রত্যেক দিন প্রকাশ করা হয়েছে। দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা মানে দুর্যোগের তিনটা স্তর থাকে। একটা হচ্ছে দুর্যোগ পূর্ববর্তী স্তর, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী। এখন দুর্যোগ পরবর্তী স্তরটি হচ্ছে সবচেয়ে বেশি ব্যয়বহুল, যেটিকে আমরা বলি পুনর্বাসন পর্যায়। এখন এই পুনর্বাসন পর্যায়টি যেহেতু সবচেয়ে ব্যয়বহুল, সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা দেখেছি আর অন্যান্য যেই যারা হচ্ছে সহায়তা করছে, বিশেষ করে আসন্না ফাউন্ডেশনকেও আমরা দেখেছি যে তাদের ত্রাণের অধিকাংশ একটি অর্থ তারা রেখে দিয়েছে পুনর্বাসনের জন্য। এখন আমাদের কাছে বর্তমানে 9 কোটি টাকার বেশি আমাদের কাছে রয়েছে। এখন আমরা এটি সিদ্ধান্ত নিয়েছি যে এই টাকাটি যে বন্যা কবলিত যে এলাকা সেখানে যে পুনর্বাসন স্তরে আমরা হচ্ছে ব্যয় করব। এখন আমরা যদি ইন্ডিভিজুয়ালি সেই টাকাটি আমরা রাখি নিজেদের কাছে, কার কাছে রাখবো? এটা লাইবিলিটি কে নিবে? ব্যক্তি পর্যায় থেকে লাইবিলিটি নেওয়া খুবই ডিফিকাল্ট। সেই জন্য আমরা সমন্বিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং 2জন শিক্ষার্থীর সমন্বিত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সেই টাকাটিকে আমরা ব্যাংকে গচ্ছিত রেখেছি, যাতে করে আমরা অডিট করার মধ্য দিয়ে টাকাটি হচ্ছে আমরা যারা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কাছে পৌঁছে দিতে পারি এবং সেটার জন্য প্রপার ডিস্ট্রিবিউশন হয়। যেহেতু আমাদের ওই পরিমাণ লজিস্টিক সাপোর্ট যে আমরা ইন্ডিভিজুয়ালি অ্যাপ্রোচ করতে পারবো সেটি যেহেতু আমাদের পক্ষে সম্ভব নয়, সেজন্য আমরা হচ্ছে আপাতত ব্যাংকে রেখেছি। এখন এই জায়গায় দুটো ভ্যালিড কোয়েশ্চেন আছে যে এটা আগে কেন জানানো হয় নাই যে আমরা টাকাটা ব্যাংকে রাখবো, আগে কেন জানানো হয় নাই সেটা পুনর্বাসনের জন্য আমরা রাখবো। এখন যেহেতু
এই বন্যাটা তো আগে বলে আসে নাই আমাদের কাছে বন্যা আগে বলে আসে নাই। ত্রাণের বিষয়গুলো প্রত্যেকটা সিদ্ধান্ত এই যেগুলো প্রিমেডিটেটেড, বিষয়টা কিন্তু এমন না। প্রিমেডিটেটেড ডিসিশন যেটা হয় সেটা হচ্ছে যে পূর্ব প্রস্তুতি থাকে। এখন আমরা দুর্যোগকালীন, আমরা ত্রাণ সংগ্রহকালীন সময় আমরা অ্যাসেস করেছি যে, এবং যারা বিশেষজ্ঞ তাদের সাথে কথা বলেছি যে পুনর্বাসন পর্যায়টাই ব্যয়বহুল, সুতরাং ওই সময়ের জন্য তোমরা টাকাটা রাখো এবং টাকাটা সবচেয়ে সেফ অ্যান্ড সিকিউর। কারণ ব্যক্তি পর্যায়ে যদি টাকাটা রাখি তখন আবার আপনারা এই প্রশ্ন করতেন, এই টাকা ব্যক্তি পর্যায়ে কেন, বান্ধবীর অ্যাকাউন্টে কেন, এটা কেন, সেটা কেন। তার চেয়ে ভালো সবচেয়ে সিকিউর আমরা ব্যাংকে রেখেছি। এখন প্রশ্ন আসতে পারে এই টাকা কি আমরা ব্যবহার করছি কিনা। এই টাকা আমাদের ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না, কারণ 4 তারিখ যেই টাকাটি উঠেছে সেই টাকাটি সম্পূর্ণ সেখানে রাখা হয়েছে ব্যয় বাদে। আর এখন যখন উত্তোলন করা হবে ঠিক সমপরিমাণ টাকা উত্তোলন করা হবে। তো সুতরাং এখানে অর্থ তসরুফের কোনো প্রশ্নই আসে না। এই জায়গায় বলে রাখা ভালো, অনেকে প্রশ্ন করছেন যে ত্রাণের টাকা নিয়ে হয়তো আমরা জেলা সফরগুলো করছি। বলে রাখা ভালো যে আমাদের এই যে সফরকালীন যে অর্থটি কোন জায়গা থেকে আসছে সেটি জানারও আপনাদের এক ধরনের অধিকার রয়েছে, জবাবদিহিতা নিশ্চিত করবে। প্রথমত এই সফরের বিষয়ের যেই অর্থটি সেটি কোনো ত্রাণের সাথে কোনো সম্পর্কিত না। সেটি হচ্ছে, আপনারা জানেন যারা রাষ্ট্র সংস্কারের কাজে অংশগ্রহণ করতে চায় তারা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা আন্দোলনের শুরু থেকেই করছে। একদম আন্দোলনের প্রথম দিন থেকেই, কোটা সংস্কারের আন্দোলন যখন ছিল তখন থেকে শুরু করে আজকে পর্যন্ত তারা সহায়তা করছে। কেউ আন্দোলনকালীন সময়ে টাকা দিয়ে, তারপর হচ্ছে অর্থ দিয়ে, ওই যে পানি দিয়ে, খাবার দিয়ে, ব্রেড, কলা, বনরুটি এগুলো কিনে দিয়ে, মানে বিভিন্ন ফর্মে কিন্তু আমাদের হেল্প করছে। ঠিক একইভাবে এখনও আমরা যখন জেলা সফরগুলো করছি সেভাবে হেল্প করছে। কীভাবে হেল্প করছে? কেউ হয়তো গাড়ি সহায়তা দিচ্ছে, কেউ হয়তো খাবার ম্যানেজ করে দিচ্ছে, কেউ হয়তো থাকার জায়গাটির ব্যবস্থা করে দিচ্ছে। এখন সেটি শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তারা এই কাজটি করছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক বড় ভাই রয়েছে, তারা এই কাজটি করছে। রাষ্ট্র সংস্কারে আগ্রহী কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে রয়েছে, তারাও এই কাজটিতে আমাদের সাথে অংশগ্রহণ করছে। সর্বশেষে এখন আমাদের বিষয়ে কিছু এলিগেশনস আপনারা দিচ্ছেন বা অভিযোগ করছেন, বিশেষ করে কমেন্টে অনেকে নাম না জানা, যাদের আসলে ব্যক্তিগতভাবে ফেসবুক আইডিগুলো লক করা, এবং হচ্ছে দেখা যাচ্ছে যে তারা একটা পার্টিকুলার রাজনৈতিক সাবস্ক্রিপশন নিয়ে তারা হচ্ছে চলাফেরা করছে। তো তারা আপনারা অভিযোগ দিচ্ছেন, এবং কিছুদিন আগে 12 কোটি টাকা নিয়ে হচ্ছে আমি আর সার্জিস নাকি আমাদের মতো কন্দল আছে, এই ধরনের অভিযোগ কিন্তু আমাদের আন্দোলনকালীনও হয়েছে। ইভেন আওয়ামী লীগ বলছে আমরা নাকি 500 কোটি টাকা আমাদেরকে দিছে। তারপরে একটা পর্যায়ে তো আসছে যে আন্দোলনের আগের দিন সার্জিসের বাসায় 2 কোটি টাকা পাওয়া গেছে। আমার এবং সার্জিসের মধ্যে 7 কোটি টাকা নিয়ে বিবাদ আন্দোলনকালীন সময়। তো এখন দেখুন ওই অভিযোগগুলোতে ছিল, কিন্তু ওই অভিযোগ তো একটাও প্রমাণিত হয়নি। আমাদের আওয়ামী লীগ সরকার, ফেসির সরকার যখন ছিল তারা তখনও আমাদেরকে বিতর্কিত করার জন্য বিভিন্ন অভিযোগ দিয়েছে। এখন তাদের যারা ফলোয়ার্স রয়েছে, তাদের যারা কর্মী রয়েছে, তারাই হচ্ছে এখন আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো দিচ্ছে যে আমরা হচ্ছে যেমন 12 কোটি টাকা নাকি আমরা নিয়ে পালাই গেছিলাম। তা আবার হচ্ছে এটা ডিবাঙ্ক করা হয়েছে, এই তথ্যটি সম্পূর্ণ অসত্য, সম্পূর্ণ ভুয়া। তা আপনারা যারা অভিযোগ দিচ্ছেন আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন প্ল্যাটফর্মে চ্যালেঞ্জ দিচ্ছি, যদি 1 টাকার কোনো ধরনের আপনারা আমাদেরকে মোরালি 1 টাকা কোনো ধরনের আমরা খেয়েছি, 1 টাকা আমরা কারো কাছে চেয়েছি, কোনো চেষ্টা তদবির এগুলো করেছি এবং সেখানে আমরা টাকা খেয়েছি, 1 টাকা, আমি কিন্তু বলছি কোনো 1 টাকার কোনো ধরনের যদি আমাদের সংশ্লিষ্টতা দেখাতে পারেন, দেশের বিদ্যমান যে আইন রয়েছে সেই আইনে আমাদের যে ধরনের শাস্তি রয়েছে আমরা সেই ধরনের শাস্তি মাথা পেতে নেব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আপনার যদি প্রপার এলিগেশনস থাকে, ডকুমেন্টস থাকে, এভিডেন্স বেসড এলিগেশনস থাকে, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদেরকে আপনারা বলবেন। এখন একটা অভিযোগ হুট করে একটা অভিযোগ দিয়ে দিচ্ছেন, সেটা আগা নাই মাথা নাই। আওয়ামী লীগ সরকার যেভাবে অভিযোগ দিত সেই অভিযোগের ধারাবাহিকতায় সেটিকে আমরা রাষ্ট্র সংস্কারের কাজে এবং জাতীয় ঐক্যের যেটি ঘটিত হয়েছে সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে, সেটিকে ফাটল ধরার প্রয়াস হিসাবে আমরা দেখছি যে জাতীয় ঐক্যকে বিনষ্ট করার জন্য এই ধরনের অভিযোগ দিচ্ছেন। কিন্তু এই ধরনের অভিযোগ একটাও কিন্তু প্রমাণিত হয়নি, এখনো পর্যন্ত একটা অভিযোগই কিন্তু প্রমাণিত হয়নি। আমি আবারও বলছি 1 টাকা যদি কেউ দেখাইতে পারেন যে আমরা 1 টাকা কোনো জায়গা থেকে আমরা নিয়েছি, সেক্ষেত্রে বিদ্যমান আইন শৃঙ্খলা আইন অনুযায়ী আমরা শাস্তি আমরা মাথা পেতে নেব। যে কথাটা বলা হয়েছে যে জনগণ এবং সংসদের প্রয়োজন নেই, আমার মনে হয় না এই যে আমাদের যে সংস্কারের কথা আমরা বলছি এটা ছিল 1 দফারই অংশ, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ 1 দফার যে শেষ অংশটা। আমরা তো শেখ হাসিনা সরকারের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে, কিন্তু অভ্যুত্থানের 1 দফার যে মূল অংশ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেই ব্যবস্থার বিলোপের জন্য যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয় সেগুলো করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই হয়েছে। জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি, যদি আসতো সেটা 7ই জানুয়ারি নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি। তো এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জন্য। আমরা যদি যেই ব্যবস্থাটা বিদ্যমান আছে এটার সংস্কার না করে দিয়ে যেতে পারি, আমরা মনে করি যে সরকারি ক্ষমতায় আসুক, যে কোনো রাজনৈতিক সরকার এই অটোক্রেটিক একটা সিস্টেমের মধ্যে সে নিজেও অটোক্রেটিক হয়ে উঠতে বাধ্য হবে। তো সে কারণে আমরা মনে করি এই সংস্কারটা অত্যাবশ্যকীয় এবং দেশের জনগণ যেভাবে দেশকে গড়তে চাইবে, দেশ পুনর্গঠনের সংস্কারের যেই প্রস্তাবনা মানুষের মধ্য থেকে উঠে আসবে সেটার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব হবে। এবং রাজনৈতিক দলের ব্যাপারে যে রিউমার বা কথাবার্তা শোনা যাচ্ছে বা অনেকেই শুনতে চাচ্ছে আমাদের থেকেও, এটা আমরা এর আগেও স্পষ্টভাবে বলেছি, এখনই রাজনৈতিক দল খোলার কোনো অভিপ্রায় আমাদের নেই এবং এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন কারোই ক্ষমতার অভিলাষ নেই। আপনারা জানেন সবারই যার যার
পেশাগত জীবন আছে এবং সবাই সেখানে ফিরে যেতে চায়, কিন্তু দেশের মানুষ একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দায়িত্বটাই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে সেটি যথাযথভাবে পালন করে মানুষের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের লক্ষ্য। আমি জানি না আপনার কাছে আপডেট আছে কিনা, গত শনিবার আমরা বিজেএমইতে 3 জন উপদেষ্টা সহ আমাদের পুরো টিম সহ একটা আলোচনায় ছিলাম এবং রবিবার থেকে আজকে সোমবার, আজকে মঙ্গলবার, এই সময়টাতে কিন্তু গত সপ্তাহের তুলনায় যে আনরেস্ট ছিল সেটা আমি বলবো যে 5 to 10% নেমে এসেছে এবং কিছু কিছু জায়গায় খুব স্পেসিফিক 2-3টা কারখানায় এখন আনরেস্টের মতো সিচুয়েশন আছে। সেটাও আমরা মনে করি দ্রুতই প্রশমন হবে এবং আমরা যে কমিটি করে দিয়েছি, যেই পর্যবেক্ষণ সেল করা হয়েছে, সেখানে শ্রমিকরা অভিযোগ জানাচ্ছেন এবং তারা আস্থা রেখেছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। সেল এই অভিযোগগুলোর ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নেবে এবং আপনারা দেখেছেন যে আমাদের সেই কমিটি তারা কিন্তু বিভিন্ন জায়গায় আশুলিয়ায় শ্রমিক আনরেস্টের জায়গাগুলোতে ভিজিট করছেন এবং সমস্যাগুলোকে সরেজমিনে অ্যাড্রেস করার চেষ্টা করে যাচ্ছেন। একটা বিষয় নিয়ে মনে হচ্ছে যে কথা বলাটা প্রয়োজন আসলে, কারণ আমার মনে হয়েছে যে হয়তো আমি যে মেসেজটা দিতে চেয়েছি ওই আমার স্পিচটুকুতে, কিংবা আমি যে জিনিসটি বোঝাতে চেয়েছি সেটি হয়তো বোঝাতে পারিনি, কিংবা সেটি ইচ্ছাকৃতভাবে হয়তো কেউ দু একজন এটিকে অন্যদিকে মিসলিড করতে পারে, কিংবা আমার পুরো ভিডিওটি না দেখে আমি যে জিনিসটি বোঝাতে চেয়েছি সেই প্রপার মেসেজটি আসলে সবার কাছে না যেতে পারে। সেই জায়গা থেকে আমার মনে হয় বিষয়টি ক্লিয়ার করা প্রয়োজন। সেটি হচ্ছে, আমি আমার ঠাকুরগাঁ জেলার একটি মত বিনিময় সভায় আমার হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদেরকে নিয়ে একটি বক্তব্য দিয়েছিলাম, যেই বক্তব্যটিকে অনেকে অনেকভাবে আসলে প্রচার করার চেষ্টা করছেন। প্রথমে আমি একটি জিনিস স্পষ্ট করি, সেটি হচ্ছে এই বক্তব্যটি শুধুমাত্র ঠাকুরগাঁ জেলার জন্য প্রযোজ্য ছিল, কারণ আমরা তো অনেক জেলায় গিয়েছি, বাকি জেলায় তো এই কথাগুলো বলিনি। তার মানে ঠাকুরগাঁ জেলায় এই বক্তব্যটির একটি বিশেষত্ব রয়েছে এবং এটি সত্য। আপনি যখন ঠাকুরগাঁ জেলার ওই আমাদের আসনগুলোর দিকে দেখবেন সেখানে যে ভোটের সংখ্যা, সেখানে আমাদের হিন্দু এবং মুসলিম যে ধর্মাবলম্বী ভাইরা রয়েছে তাদের মধ্যে ভোটের রেশিওটা হচ্ছে অনেকটা 45-55 বা কিছু কিছু জায়গায় 50। ইভেন আমার যে ইউনিয়ন সেখানেও এটি প্রায় 45-55 এই ভোটের সংখ্যাটি হিন্দু ধর্মাবলম্বী এবং মুসলিম ধর্মাবলম্বী ভাইদের মধ্যে। এখন আমি যে কথাটি সেখানে বলেছিলাম সেটি হচ্ছে, আমার সবচেয়ে খারাপ লেগেছে আমি যখন দেখেছি আমি আমার এলাকার যে ভাই বোনদের সাথে, যে বন্ধুদের সাথে, যে ছোট ভাইদের সাথে, হিন্দু ধর্মাবলম্বীদের সাথে একসাথে বড় হয়েছে, একই স্কুলে পড়েছি, একই জায়গায় পড়াশোনা করেছি, প্রাইমারি স্কুল লেভেলে, হাই স্কুল লেভেলে, তারা যখন আওয়ামী লীগ সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে একটি ভয় নিয়ে, একটি আশঙ্কা নিয়ে তারা যখন ঘর বাড়ি ছেড়ে ওই ভারতের সীমান্তের দিকে রওনা হয়, যখন তাদের ঘর বাড়িতে হামলা করে, এটাও সত্য, ওই হামলা কিন্তু ধর্ম দেখে হয়নি, ওই হামলা হয়েছিল পলিটিক্যাল যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে। কিন্তু আমার সবচেয়ে কষ্টের জায়গা, তারা যখন আসলে সীমান্তর দিকে রওনা দেয় নিজের সেফটির কথা চিন্তা করে, এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? কেন তাদেরকে ধর্ম দিয়ে জাজ করা হবে? এই আন্দোলন তো নির্দিষ্ট কোনো ধর্মাবলম্বীদের আন্দোলন ছিল না। এই আন্দোলন বাংলাদেশের সকল ধর্মের, মতের, বর্ণের, সকল বয়সের, ইভেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদ দিয়ে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের একটি আন্দোলন ছিল। সেখানে তারা তো বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক হিসেবে কেন তাদের মধ্যে এই ভয়টি থাকবে? কেন তারা এই বর্ডারের দিকে যাবে? সেই জায়গা থেকে আমি বলেছিলাম যে এই দায়টি আসলে একদিক দিয়ে আপনাদের উপরে যায়। আমার যুক্তিটি বুঝতে হবে কেন আমি বলেছিলাম যে এটি আপনাদের দিকে যায়। কারণটি হচ্ছে, আমাদের ওই নির্দিষ্ট এরিয়ার জন্য, আমি পুরো বাংলাদেশের কথা জানি না, আমার ওই নির্দিষ্ট এরিয়া ঠাকুরগাঁ কিংবা আমার যে ইউনিয়ন বা উপজেলা, ওই নির্দিষ্ট এরিয়ার একটি মেসেজ, এটি সবাই স্বীকার করবে, এটি মনে করা হয় অলমোস্ট 80 to 90% কেসে এটি এমন, এটা সবার মধ্যে একটা চিন্তা সেট হয়ে গিয়েছে যে কেউ যদি হিন্দু ধর্মাবলম্বী হয় তার ভোটটা নৌকাতে যাবে। আমি আমার জায়গা থেকে যেটি বোঝাতে চেয়েছিলাম আমার ওই কথার মাধ্যমে, সেটি হচ্ছে এই যে একটি চিন্তা সেট হয়ে গিয়েছে কিংবা এটি যে একটি বহিঃপ্রকাশ ঘটে, এটা আমার হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে বরং তার যতটুকু অধিকার, যতটুকু তার বুঝে পাওয়া উচিত ছিল ততটুকু পাওয়া থেকে বঞ্চিত করে। কারণ আওয়ামী লীগ অন্তত ওই অঞ্চলটুকুর জন্য মনে করে এই ভোট ব্যাংকটি আমার ফিক্সড, এবং সবচেয়ে বড় যে সমস্যাটি হয়, তখন কেউ একজন যখন সহজে কাউকে পেয়ে যায় তার মূল্যটি আর দিতে পারে না। সেই জায়গায় আপনারাই, আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা রয়েছে, আপনারা চিন্তা করুন তো, এই বাংলাদেশে বিগত 16 বছর কত বড় বড় ঘটনা হয়েছে বিভিন্ন উপাসনালয় থেকে শুরু করে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের উপরে, কোনটির বিচারের সর্বশেষ এবং যৌক্তিক একটি বিচার এই বাংলাদেশে আওয়ামী লীগের আপনারা দেখতে পেয়েছেন? আওয়ামী লীগের আমলে আপনারা দেখতে পান নাই। বড় বড় যদি হাতে গোনা 5টা ঘটনা আপনি একত্রিত করেন, কোনটার আপনারা এই পর্যন্ত যৌক্তিক বিচারটি পান নাই। তো আমার জায়গা থেকে আমি যেটি বোঝাতে চেয়েছিলাম, এই যে আমার ওই ঠাকুরগাঁর জন্য এই যে ফিক্সড একটি ভোট ব্যাংকের যে একটি মেন্টাল সেট আপ তৈরি হয়ে গিয়েছে, এটা বরং যতটুকু অধিকার আমার হিন্দু ধর্মাবলম্বী ভাইরা কিংবা যতটুকু পাওয়া উচিত ছিল ওই সরকারের কাছে থেকে, ওই এমপিদের কাছ থেকে, ক্ষমতাসীনদের কাছ থেকে, ততটুকু তারা পায়নি। আবার বিপরীত দিকে আরেকটি ঘটনা হয়েছে সেখানে, সেটি হচ্ছে বিএনপিরা মনেই করে যে আমার যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে সেখানে তারা সম্ভবত অধিকাংশ ক্ষেত্রেই তাদের ভোটগুলোতে নৌকাতে যায়। সেই ক্ষেত্রে তারা যদি কখনো ক্ষমতায় আসে বা থেকে থাকে, তাদের কাছেও যতটুকু গুরুত্ব পাওয়ার কথা বা যতটুকু প্রায়োরিটি পাওয়ার কথা ততটুকু পায় না। তো দিন শেষে কি দাঁড়ায়? দিন শেষে তারা আসলে বোথ সাইড থেকে আমার জায়গা থেকে মনে হচ্ছে ওই নির্দিষ্ট এরিয়াটিতে বঞ্চিত হয়েছে।
এই জায়গায় আমি বলতে চেয়েছিলাম আপনার কোথাও ফিক্সড হওয়ার প্রয়োজন নেই, যে আপনার কথা বলবে, আপনার কথা শুনবে, আপনার যেটুকু অধিকার সেটুকু বুঝে দিবে এবং আপনার প্রয়োজনে আপনার পাশে দাঁড়াবে, আপনি তাকে ভোট দিবেন। কোনো দল দেখার প্রয়োজন নাই, মার্কা দেখার প্রয়োজন নাই, ভোট দিবেন যে আপনার জন্য কাজ করবে তাকে। এবং আরেকটি স্পষ্ট করি, একদম 5 অগস্টের সেই ছাত্র জনতার অভ্যুত্থানের দিনে সন্ধ্যায় যখন আমার ইউনিয়ন থেকে আমার একজন বন্ধু ফোন দিয়ে বলে, হিন্দু ধর্মাবলম্বী একজন বন্ধু, কারণ আমার ইউনিয়নে 45-55 হচ্ছে এই রেশিওটা হিন্দু ধর্মাবলম্বী এবং মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে। তো আমার বন্ধু যখন একজন ফোন দিয়ে বলে যে তারা আশঙ্কা করছে যে তাদের কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিংবা বাসায় আটক হতে পারে, অ্যাটাক হতে পারে, সেই জায়গা থেকে সাথে সাথে 5 অগস্টের প্রথম আমার হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে যেন প্রোটেক্ট করা হয় সেই বিষয়ে ভিডিও যার থেকে গিয়েছিল তার নাম সার্জিস। এবং এরপরও আমার বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের বন্ধুদের সাথে যখন আমরা মিটিং করেছিলাম কিংবা বিভিন্ন আমরা ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধি দল গিয়েছিলাম, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ যে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছিলাম সেটি হচ্ছে যে তাদের যতটুকু অধিকার পাওয়ার কথা এবং তাদের সাথে যেন কোনো অন্যায় না হয়, যতটুকু অধিকার পাওয়ার কথা ততটুকু যেন তারা পায়। হয়তো আমি আমার জায়গা থেকে সেদিন আমার মেসেজটি ঠিক মতো বোঝাতে পারিনি, যদি আমার সীমাবদ্ধতার কারণে আমি বোঝাতে না পারি সেই জন্য অবশ্যই আমি আমার জায়গা থেকে দুঃখ প্রকাশ করছি, এটি করতে আমার বিন্দু মাত্র সমস্যা নেই। কিন্তু আমার যে উদ্দেশ্যটি ছিল সেটি ছিল অবশ্যই আপনাদের যে অধিকার সেই অধিকারের পক্ষে। এবং আরেকটি জিনিস স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের নাগরিক হিসেবে যতদিন আপনি আপনার এই অধিকারটুকু বুঝে না পাবেন ততদিন আপনাদের পক্ষে আমাদের সবার যে লড়াই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে লড়াই সেটি চলবে। ধন্যবাদ। দেখেন, আমরা যারা ক্রিটিক আছি বা সমালোচক আছি, আমরা অনেকে বলেন যে ভাই আপনারা তো সব কিছুতে সমালোচনা করেন, তবে যখন বিষয়টা সমালোচনার পর্যায়ে যায় তখনই সমালোচনা করি। আর আমাদের সমালোচনার উদ্দেশ্য হচ্ছে ছোটোখাটো যে ভুল ত্রুটিগুলো আমরা দূর থেকে অবলোকন করি বা দেখি, সেগুলো যারা যথাযথ কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমরা পৌঁছে দিই, তারা যেন এই সমালোচনাগুলোকে আমলে নিয়ে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার দিকেই তাদের প্রচেষ্টা থাকে। কারণ এই মুহূর্তে বাংলাদেশ স্বাধীন, আমাদের বাক স্বাধীনতা সম্পূর্ণ আমাদেরকে দেওয়া হয়েছে। তো যাই হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা আছেন, প্রায় 40 দিন পার হয়ে গেছে। আজকের দিনে এসে সেই 5ই আগস্ট পর্যন্ত বা 6, 7, 8 আমি ধরতে পারি 10, 12, 15 পর্যন্ত এই ছাত্রগুলোর প্রতি সাধারণ মানুষের যে জায়গাটা ছিল আস্তে আস্তে এটা ভেঙে যাচ্ছে। তো কেন ভাঙতেছে? 2টা রিজন। প্রথম রিজনটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র আজকে যারা সমন্বয় গাছে নেতৃত্ব দিচ্ছে, তারা ভাবছে পিছনে তাকাইলে যা দেখা গেছে সব তাদেরই লোক। কিন্তু এখন বিএনপি বলছে ভাই যারা মারা গেছে এর মধ্যে প্রায় 500ই তো আমার লোক। জামাত বলতেছে এগুলো আমার লোক। আর তোমরা যে ছাত্র দেখছো এগুলো সব ছাত্র না, ছাত্রদের মধ্যে আমরা ছিলাম, বিএনপি ছিলাম, জনতা ছিল, ইভেন ছাত্র যাদেরকে দেখছো তাদের মধ্যে ছাত্র দল ছিল, ছাত্র শিবির ছিল। তার মানে এখানে একটা অংশ মাইনাস, কারণ এই অংশগুলা এখন নিজের দলকে ক্ষমতায় নেওয়ার জন্য তারা তাদের জায়গা থেকে প্ল্যাটফর্ম থেকে কাজ করছে, তারপরেও আবার এদের সাথেও মিশছে। আরেকটা অংশ হচ্ছে জনতা। জনতা তাদের পেছন থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। এটার কারণ হচ্ছে গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই সভাগুলা করা হচ্ছে সেখানে হাতাহাতি হচ্ছে, মারামারি হচ্ছে, আবার নানান ধরনের ঘটনা ঘটছে। একজনের বিরুদ্ধে আরেকজন বক্তব্য দেওয়া শুরু করছে। এগুলাতে মানুষের মধ্যে আস্তে আস্তে সমন্বয়ক শব্দটার নেগেটিভ ইফেক্ট তৈরি হয়েছে। তো ক্ষমতার চেয়ারে যতদিন থাকবে এগুলো হবেই, এই জিনিসটা ডক্টর ইউনূস সাহেব তিনি কিন্তু বোঝেন। যার কারণে গেল কয়েকদিন আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের সময় বৈষম্য বিরোধী আন্দোলনের যে সকল ছাত্রছাত্রীরা রাজপথে অবস্থান করছে তাদের উদ্দেশ্যে তিনি বলছিলেন, তোমরা যথেষ্ট করছো, যা যা করছো ফাইন, তোমরা মাসে একটা চিঠি দিবা, আমাদের টিমের মধ্যে তোমাদের লুকও আছে, আমাদের কাছে তোমাদের বার্তাগুলো পৌঁছাবা। আমরা এবার যারা মুরব্বীরা আছি আমরা কাজ করা শুরু করছি, আমরা আমাদের কাজ করতে তো তোমরা পড়ালেখার টেবিলে ফিরে যাও, স্কুল কলেজে ফিরে যাও। একই বক্তব্য সার্জিসও দিয়েছেন তার নেতাকর্মীদের বা তার অনুসারীদের যারা ছিলেন, যে তোমরা স্কুলে ফিরে যাও। কিন্তু ছাত্রছাত্রীরা আসলে এখন কি ভাবছে? আমরা দেখছি কয়েকটা জায়গায় স্কুল কলেজ খুলছে। আপনি ধরেন ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, এক কলেজের সাইনবোর্ড ভাইঙা তুইলা পিঁপড়ার দলের মতন আরেক কলেজ নিয়ে যাচ্ছে। আবার আরেক গ্রুপরে পিটাচ্ছে কোন মেডিকেল কলেজের মধ্যে দেখলাম 30 জনের উপর আহত। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিজেরাই কে আসল কে নকল এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তার মানে একটা স্থিতিশীল পরিবেশ এই মুহূর্তে শিক্ষাঙ্গনগুলোতে নেই। আবার অনেক জায়গায় ভিসি পরিবর্তন করা হয়েছে, নতুন ভিসি আনা হয়েছে, সেখানেও পড়ালেখার পরিবেশ নাই, তাকে পদত্যাগ করতে হবে। আবার প্রধান শিক্ষকদের বহিষ্কার করে দেওয়া হয়েছে, আবার অনেক শিক্ষক স্কুলেই যাচ্ছে না। তো এই যদি হয় অবস্থা, শিক্ষা জাতির মেরুদণ্ড, আমাদের এই মেধাবী ছাত্ররা আপাতত সেইটা অনেকটা দূরে সরে এসেছে।
এইচএসসি পাস করা পোলাপাইনগুলা অটো পাশে যেটা আসছে, এরা এখনো বোঝে নাই যে এই অটো পাশের রেজাল্টটার স্বাদ যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাবে তাদের লাইফ শেষ হয়ে গেছে। এটা আমরা যারা স্টুডেন্ট ভিসাতে, আমি স্টুডেন্ট ভিসাতে সাউথ কোরিয়াতে আসছি, সো আমরা জানি এটা কতটা ইম্পর্টেন্ট ছিল, বাট এটা নষ্ট করছে। এখন আস্তে আস্তে পরীক্ষাগুলো একটার পর একটা সামনে আসবে, তো সেখান থেকে আইসা তো এই পড়াশোনা করতে হবে। তো এই টিম আবার দাবি করবে আমরা পরীক্ষা মানি না, তো অটোপাসই চাচ্ছ মেধাবাদ দিয়া। ছাত্ররা আজকে যে কথা বলছে যে রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং আমাদের ভাবনা, এই একটা মতবিনিময় সভা ছিল, সেখানে তারা বলছে দেশ সংস্কারের পর আমরা পুনরায় পড়ার টেবিলে ফিরে যাব। বাট ওয়াই? তোমাদের একটা টিম উপদেষ্টা সরকারের সাথে চলে গেছে, তোমাদের আরেকটা টিম মাঠে আছে, জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। তোমরা সবাই যদি রাজপথে থাকো তো রাষ্ট্র কাজ করবে কোথায়? একজন পুলিশ কর্মকর্তারে ঠাস করে সবাই, ধরেন একজন পুলিশ একজন আসামি ধরতে গেলে এখন ভয় পায় যে কোন সময় জনতা আবার ছাত্ররা এসা এখানে কোনো একটা রিয়েকশন করে, কারণ ঘটনা তো আগে ঘটে পরে এটার তথ্য সামনে আসে। যে কোনো জায়গায় এই মুহূর্তে একটা অলিখিত সরকারের ভূমিকা চলে যাচ্ছে, সবার কথা বলছি না, বাট বিভিন্ন জায়গায় সুবিধাভোগী, এর মাঝখানে দেখা যাচ্ছে মাঝে মাঝে ছাত্রলীগের কর্মী ও সমন্বয়ক সাইজা সমন্বয়কের বদনাম করছে। এখন এই বদনামের সুযোগটা পাচ্ছে কেন? মাঠে আছে বিধায়। আমারও বক্তব্য এজ এ বড় ভাই হিসাবে, তোমাদের পক্ষে প্রথম থেকে আমাদের অবস্থান ছিল তোমাদের একটা টিম সরকারের সাথে কানেক্ট আছে, যদি প্রয়োজন হয় সামহাও কোনো ডিসিশন ইউনূস সাহেব নিচ্ছেন বা এই উপদেষ্টারা নিচ্ছেন যেটাতে রাষ্ট্রের ক্ষতি হবে, বা তোমরা মনে করছো যে দুর্নীতি বা লুটপাট, যেই ভোগের রাজনীতি, এগুলো নিয়ে তোমাদের অবস্থানটা দরকার, একটা ডাক দিবা, মাঠের মধ্যে চলে আসবা, তাহলে কি হবে? কমিউনিটিটা ঠিক থাকবে। কিন্তু এখন নিজেদের মধ্যে ভেদাভেদ, দলাদলি, আবার রাজনৈতিক দলগুলোকে টার্গেট করে যে বক্তব্য দেওয়া হচ্ছে, এগুলা কিন্তু কোথাও না কোথাও এখন যদি ঠিক 10 দিন পরে মনে হয় যে এটা বড় ধরনের আবার ডাক দরকার, দেখবেন যে মাঠে অর্ধেক পোলাপাইন নাই। যদি ডাকটা হয় বিএনপির বিরুদ্ধে বা জামাতের বিরুদ্ধে, সেখানে প্রটেস্ট হবে, পুলিশ কাজ করবে না। এখন যদি কোথাও মানে বিএনপি আর বৈষম্য বিরোধী লাগে, সেখানে পুলিশ নিউট্রাল হইয়া চুপচাপ বসে থাকবে। কারণ কি? ব্যাটার তো দরকার নাই, কারণ বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে, বৈষম্য বিরোধী রানিং ক্ষমতায় আছে এক ধরনের। এগুলোতে হচ্ছে কি, প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারতেছে না, আর ছাত্ররা রাষ্ট্রকে ম্যানেজ করতে পারতেছে না। সো আমার মনে হয় তোমাদের এথিক্সটা জীবিত থাকুক, মানুষের কাছে সম্মানের জায়গাটা থাকুক, তোমরা টিম হিসাবে ঠিক থাকো, প্রয়োজনে মাসে একটা মিটিং করতে পারো বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, ইন্টারনেটে, বাট মাঠে নামা জরুরি প্রয়োজন ছাড়া উচিত না। তোমরা তোমাদের পড়াশোনাতে ফিরে যাও। এখন তারা যে বক্তব্য দিছে রাষ্ট্র সংস্কারটা রাজনৈতিক সরকারের দায়িত্ব, আপাতত অন্তর্বর্তীকালীন সরকার তিনার দায়িত্ব, তোমাদের না। তোমরা রূপরেখা দিতে পারো, দাবিগুলো সামনে আনতে পারো, এর বেসিক্যালি বাইরে। ভিডিওটা দেখে বিস্তারিত বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা। ভিডিওটি দেখে আশা করি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে ফেলুন। দেখাবো না কোনো ভিডিওতে, আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এতটুকুই, দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।